125 সিসি সেগমেন্টে অনেক বাইক বাংলাদেশে আছে, কিন্তু তার ভিতরে একটা বাইক আছে যে বাইকটার নাম আমরা খুব কম শুনি ব্র্যান্ড অনুযায়ী। যেমন ইয়ামাহা সেলুটো 125। এই বাইকটা ইয়ামাহার একটা বাইক, বাট এই বাইকটার রোড প্রেজেন্স আপনি কম পাবেন, প্লাস এই বাইকটা নিয়ে খুব একটা ডিসকাশনও হয় না বাইকিং কমিউনিটিতে, বা ওইভাবে এই বাইকটা নিয়ে ক্রেজটা নাই। কেন নাই? এই বাইকটা কেন আসলে খুব বেশি চলে নাই? এই বাইকটার আসলে প্রবলেম কি? এই বাইকটা কেমন বাইক? চলেন আজকে এই বিষয়গুলো নিয়ে একটু ঘাটাঘাটি করব। এই বাইকটার একটা স্কেলিটন বের করব, তার মানে এই বাইকটার একটা ডিটেলস রিভিউ হতে যাচ্ছে, আর রিভিউর মাধ্যমে আজকে আপনারা জানতে পারবেন এই বাইকটা বর্তমান প্রাইসে আপনাদের কেনা উচিত হবে কি হবে না, প্লাস এই বাইকটার যে রাইভাল আছে মার্কেটে তাদের তুলনায় এই বাইকটা কেমন হবে, এই বাইকটার ভালো মন্দ কি, এন্ড ফাইনালি হোয়াই দিস বাইক ফেইলড ইন বাংলাদেশ, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তাহলে চলেন ভিডিওটা শুরু করি। অ্যাজ ইউজুয়াল আপনাদের আশিক ভাইয়ের হাতে স্ক্রিপ্ট আছে। এই স্ক্রিপ্টটাই হচ্ছে আজকে ডিটেলস, যেটা ভিডিও আকারে একটা রূপ পাবে, আপনারা দেখতে পাবেন। হোয়াটএভার, স্ক্রিপ্ট না করলে আসলে ভিডিওগুলো ওইভাবে বেটার করা পসিবল হয় না, যে কারণে আমি সবসময় স্ক্রিপ্টিং করি তারপরে ভিডিও করি। আর ভিডিও শুরু করার আগে একটা জিনিস বলে নিই, এটা হচ্ছে সেলুটোর পুরনো ভার্সন। নতুন ভার্সনটা আমি অ্যাভেলেবেল শুট করার জন্য পাই নাই। নতুন ভার্সনটা হলে হয়তো দেখতে ভালো লাগতো, বাট গ্রাফিক্যাল চেঞ্জ ছাড়া অন্য কোনো চেঞ্জ নাই। গ্রাফিক্সটা আরো সুন্দর করা হয়েছে নতুন ভার্সনে, দেখেন স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি। এই ছাড়া বেসিক আর বড় কোনো চেঞ্জ নাই, সো এটা দিয়েই চালাইতে হবে। যেহেতু নতুনটা পাচ্ছি না, সো এটাই ভরসা। হোয়াটএভার, ভিডিওটা আজকে একটু শর্ট করার চেষ্টা করব। নরমালি সবাই কমপ্লেইন দেয় যে আশিক ভাইয়ের ভিডিওগুলো একটু বেশি লম্বা হয়ে যায়, আমি ট্রাই করছি ভিডিওগুলো শর্ট করার। ভিডিওতে আমি টোটাল 13টা পয়েন্ট নিয়ে ডিসকাস করব। এই 13টা পয়েন্টের মাধ্যমেই এই বাইকটার ডিটেইলস আপনারা জানতে বুঝতে যেন পারেন, আমি ম্যাক্সিমাম চেষ্টা করব সেভাবেই প্রেজেন্ট করার। তাহলে চলেন ফার্স্ট পয়েন্ট দিয়ে শুরু করি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে প্রাইস। 125 সিসি সেগমেন্টের মধ্যে বেস্ট একটা বাইক সালুটো, যেটাকে আমরা মাইলেজ কিং বলে থাকি। ইয়ামাহা অফিসিয়ালি এই বাইকটির কিন্তু 3টি কালার হয়ে থাকে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্যাস্টেল গ্রে কালারের বাইকটি আছে। এছাড়াও কিন্তু আরো 2টি কালার হয়ে থাকে, সেটা হচ্ছে পার্পলিশ ব্লু এবং স্পার্কেল গ্রিন। এর মধ্যে আপনি পার্পলিশ ব্লু এবং স্পার্কেল গ্রিনে পেয়ে যাচ্ছেন 3000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। আফটার ক্যাশব্যাক এই বাইকটির প্রাইস থাকছে 1,62,000 টাকা, যেটার বর্তমান মার্কেট প্রাইস 1,65,000 টাকা। এছাড়া আমাদের পার্পলিশ ব্লু যে বাইকটি আছে সালুটোর, এই বাইকটিতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 1,500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। আফটার ক্যাশব্যাক এই বাইকটির প্রাইস থাকছে মাত্র 1,63,500 টাকা। সো যারা চাচ্ছেন লো বাজেটের মধ্যে একটি মাইলেজ কিং বাইক, তাদের জন্য সালুটো হতে পারে পারফেক্ট বাইক। আমাদের শোরুমের নাম প্রিন্স কনসুটিয়া, এন্ড আমাদের শোরুমের ঠিকানা 39 এমএ বাড়ি রোড, সোনাডাঙ্গা, খুলনা। সো প্রাইস নিয়ে যদি একটা ভার্ডিক্টে যায়, যেমন এটার রাইভাল যে আছে এসপি 125 1,65,000 টাকা দাম। গ্লামার এক্স, যেটাতে অনেক ফিচার আছে, ওইটার দাম হচ্ছে মাত্র 1,68,000 টাকা। এছাড়া আছে ইগনাইটার 125 এক্সটেক, যেটা আপডেট, যেটা ওইটার বর্তমান প্রাইস হচ্ছে 1,60,000 টাকা। ডিসকভার 125, ওইটার প্রাইসও 1,60,000 টাকা। সো সব আসপেক্ট নিয়ে যদি চিন্তা করি, তাহলে আমার কাছে মনে হয় যে এটার প্রাইসটা ডেফিনেটলি একটু বেশি হয়ে যাচ্ছে। 1,50,000 থেকে 55 এই রেঞ্জে যদি এই বাইকটা প্রাইস করা হয়, আমার কাছে মনে হয় এই বাইকটা আরো একটু বেশি বিক্রি হওয়ার সম্ভাবনা থাকবে। 2 নম্বর যে অ্যাসপেক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাইকটার লুক। এটা যদিও পুরনো বাইক, নতুন বাইকটার লুকে গ্রাফিক্যাল কিছু চেঞ্জ আসছে, কালারটা একটু গ্লজি গ্লজি ভাব আসছে, এবং নতুন গ্রাফিক্স করার পরে আমার কাছে মনে হয়েছে রাস্তায় রোড প্রেজেন্সটা যখন কেউ বেরোয় তখন দূর থেকে একটু আই ক্যাচি লাগে এবং বোঝা যায় যে ইয়ামাহা সেলুটো যাচ্ছে। আমার কাছে মনে হয় যে গ্রাফিক্সটা চেঞ্জ করার পরে বাইকটার বিক্রি একটু হলেও বাড়ছে, বাট তারপরেও আমার কাছে মনে হয়েছে এটা শুধুমাত্র গ্রাফিক্যাল চেঞ্জটা এটার জন্য যথেষ্ট না। এটা ডিজাইনে একটু চেঞ্জ আনা দরকার, ফিচারে চেঞ্জ আনা দরকার। ওভারঅল লুক অ্যাসপেক্ট নিয়ে যদি আমরা একটা সামারিটা নিই, আমার কাছে মনে হয়েছে যে লুকটা আর একটু ডেভেলপ করার প্রয়োজন আছে। লুক ডেভেলপ হলে আমার মনে হয় এই বাইকটা আরো বিক্রির সুযোগ আছে। 3 নম্বর যে অ্যাসপেক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই বাইকটার কমফোর্ট। কমফোর্টের ভিতরে 3টা পয়েন্ট আছে। 3টা পয়েন্টের প্রথম পয়েন্ট হচ্ছে এটা রাইডিং কমফোর্ট। চলেন এটা রাইডিং কমফোর্ট কেমন সেটা রাইড করতে করতে একটু জানি। রাইডিং কমফোর্ট বলার আগে একটা জিনিস নিয়ে বলতে হয়, সেটা হচ্ছে এটা সিট হাইট। এটা সিট হাইট হচ্ছে 805 মিলিমিটার। আমার কাছে মনে হয়েছে 125 সিসি সেগমেন্টে সব থেকে বেশি সিট হাইট হচ্ছে এটার। আর এই বাইকটা বিক্রি কম হওয়ার পেছনে এটা একটা বড় কারণ, সেটা হচ্ছে সিট হাইট। দেখেন আমি 5 ফিট 6, আমার কিন্তু পা অর্ধেকেরও কম মাটিতে মিশে আছে, বাকিটা উঁচা হয়ে আছে। সো ছোটো সিসির বাইকগুলো জেনারেলি আমরা কেনার একটা বড় কারণ থাকে হচ্ছে অল্প হাইট যাদের, তারা খুব ইজিলি যেন চালাতে পারে। বাট এই
বাট এই ইয়ামাহা সেলোটো এটা সিট হাইট আসলে 150-60 সিসি সেগমেন্টের অনেক বাইক থেকে অনেক বেশি, আর এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 180 মিলিমিটার, যেটা হিউজ। মানে আপনি যদি পিলিয়ন নিয়ে, ভারী পিলিয়ন নিয়ে স্পিড ব্রেকার মারেন কোনো প্রবলেম নাই, স্পিড ব্রেকারে বাড়ি খাবার পসিবিলিটি একেবারেই নাই। রাইডিং কমফোর্ট এই বাইকটা শুধু না 125 সিসি বা 100 সিসির সেগমেন্টের বাইকগুলো জেনারেলি এগুলা নিয়ে আসলে বলার খুব কিছু নাই। রাইডিং কমফোর্ট নিয়ে এর প্রত্যেকটা বাইকই রাইডিং কমফোর্ট খুব ভালো হয়। আর এই সেলুটো সব থেকে ভালো একটা জিনিস পাচ্ছি, এটা মনে হয় অনেক বাইকে আমি পাইনি, সেটা হচ্ছে এটার হ্যান্ডেলবারটা একেবারে ছোট, একেবারে দেখেন খুবই ছোট। মানে সেম টাইপের একটা হ্যান্ডেলবার পেয়েছিলাম আমি হিরো HF ডিলাক্সে, একেবারে ছোট, মানে খুবই অল্প স্পেস দিয়ে আপনি ইজিলি বেরোয় যেতে পারবেন। ইটস গুড, এটা আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। আর ফিল যদি বলি যথেষ্ট আপরাইট আছে, আর আপনার সিটিং পজিশন হাত এরকম ভাঁজ হয়ে থাকবে, টাইট হয়ে থাকবে না। মানে জ্যামের ভেতরে রাইড করেন, একটু টুকটাক লংয়ে করেন, কোনো অসুবিধা নাই। মানে রাইডিং পজিশন সুপার কমফোর্টেবল। এবার চলেন এটার পিলিয়ন কমফোর্ট নিয়ে বলি। এটার সিট হচ্ছে সম্ভবত 780 মিলিমিটার লম্বা, যথেষ্ট ওয়াইড স্পেশাস, পিলিয়ন কমফোর্টেবলি বসতে পারবে, গ্র্যাব রেইল আছে, সিটটা যথেষ্ট সফট আছে। আর শুধুমাত্র পিলিয়ন না, এই বাইকটা নিয়ে, এই বাইকগুলো বেসিক্যালি আমরা কেন কিনি, বাজারঘাট করব বা ব্যবসায়িক কাজে ইউজ করব, পেছনে ব্যাগ বস্তা অনেক কিছুই নিতে পারবেন। এটার ওয়েট ক্যারি করার ক্যাপাসিটিও ভালো আছে। কমফোর্টের 3 নম্বর পয়েন্ট হচ্ছে সাসপেনশন বেসিক্যালি একটা বাইক রাইড করে আপনি কতটুকু কমফোর্ট পাবেন অনেকটাই ডিপেন্ড করে সাসপেনশনের উপর। এটা সাসপেনশন কেমন ছিল চলেন ভাঙা রাস্তায় রাইড করতে করতে বলি। আর এই সেলুটো ফ্রন্টে ইউজ করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন, রিয়ারে ডুয়াল শক সাসপেনশন। ফিডব্যাক আলহামদুলিল্লাহ ভালোই পাচ্ছি এখনো পর্যন্ত, খুবই ভালো। যদিও এর আগে বাইকটা রাইড করছি, আমার কাছে সাসপেনশন নিয়ে কখনো কোনো প্যারা হয় নাই। সাসপেনশনের ক্ষেত্রে আরেকটু জিনিস চেক করব, যেহেতু 125 সিসির বাইক, সেক্ষেত্রে বাইকটা একটু দাঁড়িয়ে আমি রাইড করে দেখব যে এটার সাসপেনশন কতটুকু স্টেবল থাকে ওয়েট নিলে বা প্রেশার পেলে। দাঁড়িয়ে রাইড করলে হয় কি সাসপেনশন ম্যাক্সিমাম প্রেশারে পড়ে যায়। পেছনে কিছু নাই, ওকে দাঁড়িয়ে গেলাম। না, সাসপেনশনের প্রেশার নেওয়ার ক্যাপাসিটি কিন্তু ভালোই আছে, দেখেন দাঁড়িয়ে রাইড করলে আরও স্টেবল, আরও স্মুথভাবে আগাচ্ছে। এক্সেলেন্ট, সাসপেনশনের এক্সট্রিম প্রেশার নেওয়ার ক্ষমতা আছে। আর যদি সাসপেনশন নিয়ে ফাইনাল একটা ভার্ডিক্টে যায়, ডেফিনেটলি ফ্রন্ট সাসপেনশন থেকেও ভালো ফিডব্যাক পাবেন আর রিয়ার সাসপেনশন থেকেও ভালো ফিডব্যাক পাবেন। পয়েন্ট নাম্বার 4, মাইলেজ। আমি আগেই বলছি, বাংলাদেশে যত বাইক আছে, যে সেগমেন্টটি বলেন না কেন, এটা এমন একটা বাইক, এই বাইকটার মাইলেজ নিয়ে কেউ কখনো কমপ্লেন দেওয়ার সুযোগ পায় নাই। এটা এত ভালো মাইলেজ। ওকে, এই ভাঙাচোরার রাস্তায় রাইড করতে করতে এটার মাইলেজ নিয়ে কথা বলে ফেলি। এটা কার্বুরেটর ইঞ্জিন, ইটস নট FI ইঞ্জিন। অনেকের একটা ধারণা আছে এটা যে নতুন ভার্সনটা আসছে ওটা বোধহয় FI, না ওইটাও কিন্তু কার্বুরেটর। সো এই ব্যাপারটা ক্লারিফাই করলাম যে এটা হচ্ছে কার্বুরেটর ইঞ্জিন। এই বাইকটা থেকে সিটিতে আপনি অন অ্যান অ্যাভারেজ 55 to 60 মাইলেজ পাবেন, আর হাইওয়েতে এই বাইকটা থেকে 60 থেকে 70 ইভেন 75 পর্যন্ত মাইলেজের রেকর্ড কিন্তু আছে। সো আর কি লাগে বলেন, এর থেকে বেটার মাইলেজ কি আর দরকার আছে? আমার মনে হয় নাই। এই বাইকটার মাইলেজ নিয়ে আমার মনে হয় কেউই অবজেকশন দিতে পারবে না। আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ দ্য বেস্ট মাইলেজ বাইক ইন বাংলাদেশ রাইট নাও ইন 125cc সেগমেন্ট। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ব্রেকিং। এটার ব্রেকিং বলার আগে বা ব্রেকিং এর ডিটেইলসে যাওয়ার আগে ব্রেকিং প্রোফাইল বলি। এটা ফ্রন্টে ইউজ করা হয়েছে 245 মিলিমিটারের একটা ডিস্ক, আর রিয়ারে হচ্ছে ড্রাম ব্রেকিং। আর কম্বাইন্ডলি এটাতে কিন্তু ইউনিফাইড ব্রেকিং আছে বা CBS ব্রেকিং যেটা বলেন সেটা আছে। এখন ব্রেকিং পারফরম্যান্স প্র্যাকটিক্যালি কেমন পাবেন সেটা চলেন রাইড করতে করতে একটু দেখাই। ওকে, ব্রেকিংটা একটু আপনাদেরকে টেস্ট করে দেখাই। যদিও এটার ব্রেকিং নিয়ে যথেষ্ট কন্ট্রোভার্সি আছে বা যথেষ্ট অবজেকশন আছে, সেটা হচ্ছে এটার রিয়ার হুইলটা খুব কুইকলি স্কিড করে যেহেতু টায়ার প্রোফাইল কম। আমি প্রথমে একটা জিনিস দেখাই আপনাদেরকে, দেখেন যদিও মিটার দেখা যাচ্ছে না কারণ মিটারটা কাজ করে না। আমি অলমোস্ট 50 রেঞ্জে আছি, আমি এখন ব্রেক ধরবো, দেখেন কোনো ধরনের স্কিড ছাড়া কিন্তু আমি দাঁড়িয়ে পড়লাম। আচ্ছা, এখানে টিপসটা একটু বলে দিই, সেটা হচ্ছে আপনারা যখন চাকা যদি চিকুন হয় বা যে কোনো বাইকেই আপনারা ব্রেক ধরার একটা টেকনিক মেনটেন করবেন। সেটা হচ্ছে ব্রেক যখন ধরবেন এইভাবে যদি একবারে প্রেশার দিয়ে দেন এইভাবে, তাহলে কিন্তু চাকা স্কিড করবে। বাট এখানে যেটা করতে হবে আস্তে আস্তে, যেমন এরকম করতে পারেন 1 2 3 4 5, এইভাবে আস্তে আস্তে প্রেশার দিবেন হাতেরটা এবং পাটটা দুইটাই, তাহলে দেখবেন স্কিড ছাড়া আপনি রিল্যাক্সে দাঁড়িয়ে যেতে পারছেন। সো এই টেকনিকটা আপনারা মনে হয় ইউজ করতে পারেন। এখন আপনাদেরকে আবার একটু ব্রেক চেক করে দেখায়। টার্নিং রেডিয়াসটা খুব ভালো, ওয়েট ব্যালেন্স ভালো। সো সিটি রাইডে চমৎকার কন্ট্রোল পাবেন, আর যেহেতু এটার হ্যান্ডেলবারটা ছোট, চমৎকার কন্ট্রোল পাবেন। দেখেন আমি আবার একটু ব্রেক ধরে দেখতেছি বা আপনাদেরকে দেখাচ্ছি। ওকে,
মোটামুটি ভালো স্পিডে আছি। দেখেন দেখেন স্কিড ছাড়াই কিন্তু বাইকটা কন্ট্রোলে চলে আসলো। আর আমি যদি হুট করে ব্রেকটা চেপে ধরি, দুইটা ব্রেকই একবারেই প্রেসার দিই, সেক্ষেত্রে কিন্তু বাইক স্কিড করবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এটাতে সিবিএস ব্রেকিং আছে, আমি একটু সিবিএস ব্রেকটা আপনাদেরকে টেস্ট করে দেখাই। দেখেন সিবিএস ব্রেকটা আমি ইমার্জেন্সি প্রেস করব আর বাইকটা স্কিড করবে। স্কিডের শট অবশ্য আগে নিয়ে রাখছি, আপনাদেরকে একটু দেখাই। দেখেন এই যে দেখেন কোন লেভেলের শব্দ বোধহয় কানে আসছে, কোন লেভেলের স্কিড করছে বুঝতে পারছেন। সো সো ফ্যাক্ট হচ্ছে পায়ের ব্রেকটাও আপনি যখন ধরবেন সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে টায়ার প্রোফাইল যেহেতু চেকুন, আপনি যদি খুব বেশি প্রেস হঠাৎ করে করেন স্কিড করবে, মোটামুটি ভালো রকমের স্কিড করবে। বাট ওভারঅলি একটা জিনিস, আপনি যদি একটু ঠান্ডা মাথায় আস্তে আস্তে ব্রেকটা ধরেন সেক্ষেত্রে স্কিড করার পসিবিলিটি একেবারে থাকবে না বললেই চলে। এই হচ্ছে ব্রেক। আর ব্রেকের ভার্ডিক্টটা যদি বলি তাহলে ব্যাপারটা এরকম আসে, এটার ব্রেকিং কিন্তু বেস্ট বলার সুযোগ নাই, এটার ব্রেকিং ডেফিনেটলি বেটার, যেহেতু টায়ার প্রোফাইলের একটা ইস্যু আছে। আর এই বাইকটা যারা রাইডার আছে প্রত্যেকেই এই জায়গাতে একটা অবজেকশন আমাকে দিয়েছে, তারা ডাইরেক্টলি বলে যে ব্রেকিংটা একটু দুর্বল, হার্ড ব্রেক ধরলেই চাকা স্কিড করে। সো এই জায়গাতে একটা অসন্তুষ্টি আছে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে পাওয়ার অ্যান্ড টর্ক। এই বাইকটার পাওয়ার অ্যান্ড টর্ক কেমন বা প্র্যাকটিক্যাল ফিল কেমন পাবেন সেটা চলুন রাইড করতে করতে জেনে আসি। এই বাইকটা আপনি সিটিতে টুকটাক রাইড করবেন, হাইওয়েতে রাইড করেন, পেছনে বস্তা নেন, চালের বস্তা নেন, আটার বস্তা নেন, পিলিয়ন নেন, আমার কাছে মনে হয়েছে যে এই বাইকটা আপনি যখন রাইড করবেন এটার পাওয়ার টর্ক নিয়ে আপনার ঘাটতি ফিল হবে না। মানে আপনার যে প্রয়োজন সিসি হিসাবে ডেফিনেটলি সেটা মিট করার ক্যাপাসিটি এই সেলুটো 125 এই বাইকটার আছে। 7 নম্বর যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই বাইকটার ইঞ্জিন রিফাইনমেন্ট। এই 125 সিসির বাইকটা আপনি সুপার রিফাইন্ড লেভেলের একটা ইঞ্জিন পাবেন, যদিও কার্বুরেটর ইঞ্জিন, তারপরেও রাইড করার সময় আপনি কখনো ফিল করবেন না যে এটা কার্বুরেটর ইঞ্জিন। এক নম্বর হচ্ছে কার্বুরেটর হওয়া সত্ত্বেও ম্যাক্সিমাম লেভেলের মাইলেজ দিবে, 2 নম্বর হচ্ছে ইঞ্জিন রিফাইনমেন্ট, এক্সেলেন্ট লেভেলের ইঞ্জিন রিফাইনমেন্ট। সো একটা কথাই বলবো ইঞ্জিন রিফাইনমেন্ট নিয়ে, বা ফাইনাল যদি কথা বলি, এটার ইঞ্জিন সুপার রিফাইন্ড, ভাইব্রেশনের অস্তিত্ব সিসি হিসাবে একেবারে নাই বললেই চলে। বাটার স্মুথ টাইপের একটা ইঞ্জিন পাবেন, একেবারে মাখন টাইপের ইঞ্জিন পাবেন এই ইয়ামাহা সেলুটো থেকে। 8 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে ওয়েট ডিস্ট্রিবিউশন। ওকে দেখেন 125 সিসির একটা বাইক, বাট এই বাইকটার ওয়েট ডিস্ট্রিবিউশন আমাকে চেক করতে একটু ডিস্টার্ব হলো, পালসার ভাইটা হোয়াট এভার। দেখেন আমি পেছনে শুয়ে পড়বো, হাউ স্টেবল ইজ দিস, হাউ স্টেবল। একটা বাইক যদি ভালো হয়, ওয়েট যদি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়, তাহলে এরকমই স্টেবল চলতে থাকে। এখন চিন্তা করেন বাইকটাতে যদি গ্ল্যামার এক্সের মতো ক্রুজ কন্ট্রোল থাকতো, তাহলে এইভাবে আমি চিল করতে করতে চালাইতে পারতাম। দেখেন সো ওয়েট ডিস্ট্রিবিউশন নিয়ে আমার মনে হয় বলার কিছু নাই, সবসময় একই কথাই বলি, অনেকে বিরক্ত হয়ে যান যে একটা বাইকের ওয়েট ডিস্ট্রিবিউশন যত ভালো হবে বা ওয়েট যত ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে, বেনিফিট হচ্ছে ওই বাইকটার সব কিছুতে একটা ম্যাক্সিমাম পারফরমেন্স দিবে। 9 নম্বর যে পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এটার ডিজিটাল মিটার বা ইনস্ট্রুমেন্ট ক্লাস। এটা পুরনো বাইক আর নতুনটাও কিন্তু সেম, কোনো চেঞ্জ নাই। সো পুরোটাই হচ্ছে অ্যানালগ, নতুনটাতেও অ্যানালগ। এইখানে হচ্ছে স্পিড মিটার উঠবে আর এইখানে মাঝখানে হচ্ছে ওডো উঠবে, 21,000 সামথিং চলছে। নিউট্রাল থাকলে নিউট্রাল উঠবে, গ্যার ইন্ডিকেটর থাকার কোনো কোশ্চেনই নাই। এইখানে ইন্ডিকেটর সাইন উঠবে। আর এটা হচ্ছে আপার, মানে হেডল্যাম্প আপারে থাকলে এখানে বাতি জ্বলবে। আর এখানে হচ্ছে ফুয়েল গজ। আর নতুনটাতেও একই আছে। সো মিটারে কোনো চেঞ্জ নাই, পুরনো অ্যানালগ মিটার। এখন কিন্তু 100 সিসিতেও ডিজিটাল মিটার চলে আসছে। সো আমার কাছে মনে হয় মিটারটা অনেককেই অ্যাট্রাক্ট করবে না, বা এই মিটারের জন্য অনেকে চিন্তা করবে না এটা মিটার দেখতে ভালো না, বাইকটা হয়তো কেনা উচিত হবে না, এরকম একটা ব্যাপার। ওকে, পয়েন্ট নাম্বার 10 দ্যাট ইজ মেইনটেনেন্স কস্ট। এটাকে ডেফিনেটলি আমি একটা পয়েন্ট হিসেবে রাখবো, কারণ হচ্ছে ছোট বাইকগুলো 100-125 সিসির বাইকগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা মেইনটেনেন্স কস্ট একটা বড় কনসিডারেশনে রাখি। আর এই বাইকটা ইয়ামাহা সেলুটো, মেইনটেনেন্স কস্ট নিয়ে যদি বলি, বিল্ড কোয়ালিটি যেহেতু ভালো, খুব তাড়াতাড়ি পার্টসপাতি নষ্ট হওয়ার অপশনটা কম, মোটামুটি পার্টসপাতি অ্যাভেলেবেল আছে, প্রাইসও মোটামুটি রিজনেবল। মানে এই বাইকটা আপনি জাস্ট কিনবেন, চালাবেন, সারা বছরে খরচ খুবই কম হবে। 11 নম্বর যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এটার হেডল্যাম্প, এসি টাইপ হেডল্যাম্প, এবং বিল্ট ইন হচ্ছে হ্যালোজেন একটা লাইট থাকে। আমার কাছে মনে হয়েছে যে এটা ডেফিনেটলি নেগেটিভ। এখনকার দিনে হ্যালোজেন হেডল্যাম্প এবং এসি টাইপ এটা আসলে যায় না, এটার আলো একেবারেই পর্যাপ্ত না।
আপনি গ্রামে রাইড করেন, সিটিতে রাইড করেন, এটার আলো আপনাকে কখনোই সেফটি দিবে না। এটা আপনাকে এলইডি ল্যাম্প করে নিতে হবে, প্লাস এসি থেকে ডিসি কনভার্ট করে নিতে হবে। বাট তারপরেও আমরা কেন এটা খরচ করে নিব? কোম্পানি থেকে যদি দিয়ে দেয় তাহলে তো সেটা বেটার হয়। 14 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে রিসেল ভ্যালু। স্পেশালি বাংলাদেশে ইয়ামাহা, হোন্ডা, সুজুকি এই তিনটা বাইকের কথা যদি বলি, এই তিনটা বাইকের রিসেল ভ্যালু যথেষ্ট ভালো। সো ইয়ামাহা সেলুটো 125 এই বাইকটা আপনি যখন বিক্রি করতে যাবেন, এটার রিসেল ভ্যালু ডেফিনেটলি আপনি ভালো পাবেন। বড় বড় গাড়ি যাচ্ছে এই রাস্তায়, ভাঙচুরা রাস্তায়, এরা এত জোরে টানে আর হর্ন দেয়, হোয়াটএভার, মনে হয় সাউন্ডটা নিচ্ছে। আচ্ছা, এখন যদি ভার্ডিক্টে যাই, ভার্ডিক্টটা কি যে এই বাইকটা আপনি কিনবেন কি কিনবেন না? 1,65,000 দাম ধরি। এই দাম যদি হিসাব করে আমি প্রথমে বলছি, দামটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে। বাট ওভারঅল পারফরমেন্স, ব্র্যান্ড কনসিডারেশন সবকিছু চিন্তা করলে, যদি শুধুমাত্র এই বাইকটার কথাই চিন্তা করেন, নট দিস গ্রাফিক্স, নতুন গ্রাফিক্স, এই গ্রাফিক্সটা তো এখন আর পাওয়া যাচ্ছে না, আমার কাছে মনে হয় এটা অনেক বেটার চয়েস। সেটা না, এটা একটা মডারেট চয়েস। যেহেতু কিছু দুর্বলতা আছে, যেহেতু ব্রেকিং এ একটা দুর্বলতা আছে, আদার্স কিছু জায়গায় লুকিং এ একটা বড় ফ্যাক্ট আছে, সিট হাইট হচ্ছে সব থেকে বড় একটা লিমিটেশন। যেহেতু সিট হাইটটা কম্পারেটিভলি অনেক বেশি, মানে অনেক 150-60 সিসির বাইকের থেকেও সিট হাইটটা বেশি। এইসব লিমিটেশন চিন্তা করলে আমার কাছে মনে হয় যে এই বাইকটা নেওয়া অনেকের জন্যই কঠিন হয়ে যাবে। বাট আপনি যদি এই বাইকটা নেন, নিলে আপনার লাভ না হলেও লস হবে না, এরকম একটা ব্যাপার। আরেকটা ফ্যাক্ট হচ্ছে, এটা নিয়ারেস্ট রাইভাল যে আছে, আমার কাছে মনে হয় হোন্ডা এসপি 125 বা হিরো গ্লামার এক্স বা ডিসকভার 125 আছে, ইগনাইটার 125 এক্সটেক আছে, বা এক্সটেক ছাড়াই যদি বলেন, ওগুলোর সাথে যদি কম্পেয়ার করি, ওগুলোর ক্ষেত্রে ফিচার অনেক আপডেট হয়ে গেছে, লুকিংও অনেক আপডেট হয়ে গেছে। বাট ইয়ামাহা সেলুটো 125 এই বাইকটার গ্রাফিক্স শুধুমাত্র চেঞ্জ আসছে, বাট অতটা অ্যাট্রাকশন আসে নাই, আর ফিচারগত খুব একটা চেঞ্জ আসে নাই। সেক্ষেত্রে এর রাইভাল যারা আছে তাদের সাথে তুলনা করলে আমার কাছে মনে হয় যে এর থেকে এসপি 125টা অনেকেই প্রিফার করছে, বা অনেকে গ্লামার এক্সে যাচ্ছে বা ইগনাইটর এক্সটেকে যাচ্ছে, যেহেতু ফিচার বেশি। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যদি রাইভালের দিক দিয়ে চিন্তা করেন, এটা থেকে আমার কাছে মনে হয় ওগুলার ভেতর থেকে যে কোনো একটা বেটার হবে। এটা হচ্ছে আমার প্রিফারেন্স। আর আমার ফার্স্ট প্রিফারেন্সে এসপি 125 সব সময় থাকে, গ্লামার এক্স তো আছেই যেটা ফিচারে ভরপুর। সো রাইভাল অ্যাসপেক্টে যদি চিন্তা করি, তাহলে বলবো যে না, এটা অতটা বেটার চয়েস আপনার জন্য হয়তো না। এখন বলি ফাইনালি, হোয়াই দিস ইয়ামাহা সেলুটো 125 ফেইল্ড ইন বাংলাদেশ? হ্যাঁ, ফেইল্ড অবশ্যই বলা যায়। আমার কাছে মনে হয় যে এটা ফেইল্ড। এটার কারণ ওই যে এক নম্বর কারণ, আমার মনে হয় যারা ভিডিওটা দেখছেন তারা বুঝেই গেছেন যে হোয়াই দিস বাইক ফেইল্ড। এক নম্বর রিজন হচ্ছে সিট হাইট। ছোট বাইকগুলো বেসিক্যালি আমাদের যাদের হাইট কম থাকে তারা ছোট বাইকগুলো খুঁজি, বাট সিট হাইটটা এত বেশি, 805 মিলিমিটার। আমার কাছে মনে হয়েছে যাদের কম হাইট তারা এই বাইকটা, ইভেন 5 ফিট 6 হইলেও অনেকে চিন্তা করবে না আমি পা ঠিক মতো পাচ্ছি না। সো সিট হাইটটা হচ্ছে একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে এটা লুক গ্রাফিক্স। আমার কাছে মনে হয় এটা লুক গ্রাফিক্স অনেককেই অ্যাট্রাক্ট করতে পারে নাই বা পারছে না, যে কারণে বাইকটা চলছে না। 3 নম্বর কারণ হচ্ছে এটার ব্রেকিং পারফরমেন্স। সো আমার মনে হয় আমি ক্লারিফাই করতে পারছি যে হোয়াই দিস ইয়ামাহা সেলুটো 125 ফেইল্ড ইন বাংলাদেশ।